নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিড়াল প্রবন্ধের দ্বিতীয় পর্ব নিয়ে। আগের দিন আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্বে আমরা প্রবন্ধের শেষাংশ আলোচনা করব। তোমরা বই নিয়ে বসে পড়ো, দেখা যাক এরপর প্রবন্ধে কি বলা হয়েছে। আগের দিন আমরা যে প্যারাটা পড়েছিলাম সেটা হচ্ছে, দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়লঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠেঙা লইয়া মারিতে আসিতে, বরং জোড়হাত করিয়া বলিতে যে আরেকটু কি আনিয়া দিব, তবে আমার বেলা লাঠি কেন? তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা নয়, তেলা মাথায় তেল দেওয়াই মনুষ্য জাতির রোগ। দারিদ্রের ক্ষুধা কেহ বুঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য ভোজের আয়োজন করো। আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি। এই প্যারাটা আমরা আগের দিন পড়েছিলাম। এই প্যারাতে আমরা দেখলাম যে বিড়াল কমলাকান্তকে বলছে যে কোনো রাজা বা কোনো একজন তার্কিক, কোনো পণ্ডিত ব্যক্তিত্ব বা কোনো ন্যায়লঙ্কার এসে যদি আপনার রেখে যাওয়া দুধ যদি খেয়ে যেত, তাহলে হয়তো তুমি বা আপনি ঠেঙা লইয়া মারিতে আসতে কি, বরং জোড়হাত করে তাকে হয়তো বলতে যে আরেকটু কি আনিয়ে দেব, তবে আমার বেলায় লাঠি কেন? তুমি হয়তো তখন আমাকে যুক্তি হিসেবে বলবে যে তারা অতি পণ্ডিত ব্যক্তি, তারা বড় লোক, তারা গণ্যমান্য ব্যক্তি। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তখন ওই মার্জারটি কমলাকান্তকে জিজ্ঞেস করছে যে তারা পণ্ডিত ব্যক্তি, তাই তাদের ক্ষুধাটাও কি বেশি? যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য ভোজের আয়োজন করো। অর্থাৎ যে ব্যক্তিকে খাতে বলা হয়, অর্থাৎ খাবার খেতে বলা হয়, সে বিরক্ত হয়, অর্থাৎ তার জন্য আমরা কি করি? খাবার আয়োজন করি। আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানে তোমার অন্ন খাইয়া ফেলে, তাকে চোর বলিয়া তাহার দণ্ড করো। আর কি করো না, যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানে তোমার অন্ন খেয়ে ফেলে, তাকে চোর বলে তুমি অপমান করো, তাকে দণ্ড দাও, শাস্তি দাও। এটা বিড়াল অত্যন্ত ন্যাক্কারজনক, অপমানজনক একটা ঘটনা বলছে এবং ছিছি বলে কমলাকান্তকে একটু অপমানিত করার চেষ্টা করছে। এরপর কি বলছে দেখো, যে দেখো আমাদিগের দশা দেখো, দেখো প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে মেয় মেয় করিয়া আমরা চারিদিকে দৃষ্টি করিতেছি। কেউ আমাদিগকে মাছের কাঁটাখানে ফেলিয়ে দেয় না। ওই যে আমাদের দশা দেখো, আমাদের শরীরের অবস্থা দেখো, প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে আমরা কেমন মেয় মেয় করিয়া ঘুরিয়া বেড়াচ্ছি। অর্থাৎ আমাদের দিকে কেউ মাছের কাঁটা পর্যন্ত কেউ ছুঁড়ে দিচ্ছে না। যদি কেহ তোমার সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। এরপরে বিড়াল আবার কি যুক্তি দেখাচ্ছে, যে তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিলে, অর্থাৎ তোমাদের বাড়ির বিড়াল যদি হতে পারত, বা কেউ যে বিড়ালটা হচ্ছে তোমাদের বাড়ির, তারা কিনো বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর, অর্থাৎ একজন বৃদ্ধ যুবকের কাছে তার স্ত্রী যেমন সহোদর, অর্থাৎ স্ত্রী আদরের স্ত্রী, ঠিক একই রকম ভাবে তখন তাদেরকেও আদর যত্ন করা হয়। মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। এবং মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। একজন মূর্খ ব্যক্তি যখন ধনীর সান্নিধ্যে আসতে পারে, তখন সেও এক সময় সে ধনীর মতো হাবভাব বা সমাজে তার চালচলন দেখিয়ে থাকে। তাহার লেজ ফুলে গায়ে লোম হয়, তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। এবং তাদের তখন লেজ ফুলে এবং গায়ে লোম হয়, তাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার তখন কবি হইয়া পড়ে। অর্থাৎ দিন আনি দিন খায় মানুষজন বা গরিব অভুক্ত মানুষজন যখন ধনী বা ধনবানশালী বড়লোক মানুষের সাহচর্যে আসে, এবং একসময় তারাও কি করে না, তাদের মতো হাবভাব চালচলন করে থাকে। এটাই প্রাবন্ধিক মূলত বোঝাতে চাইছে। আর আমাদিগের দশা দেখো, আহারা ভাবে উদর ক্রিস, অস্থি পরিদৃশ্যমান, অঙ্গুল বিনত দাঁত বাহির হইয়া, জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহারা ভাবে ডাকিতেছে ম্যাও ম্যাও। আর আমাদের দশা দেখো, আমাদের উদর ক্রিস, আমাদের পেটের অবস্থা দেখো, অস্থি পরিদৃশ্যমান, হাড় বাইরে থেকে দেখা যাচ্ছে, আঙুল নুইয়ে পড়ছে, দাঁত বাইরে বের হয়ে আসছে, জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে। অবিরত আহারা ভাবে আমরা খাবারের জন্য, তৃষ্ণার জন্য মেও মেও করে ডাকিতেছি। খাইতে পাই না, আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, অর্থাৎ কালো চামড়া দেখে আমাদেরকে ঘৃণা করিও না। আমাদেরও পৃথিবীতে মাছ মাংস পাওয়ার কিছু অধিকার আছে। খাইতে দাও, নহিলে চুরি করিব। আমাদেরকে খেতে দাও, না হলে আমরা
চুরি করিব। প্রশ্ন আসতে পারে, খাইতে দাও নহিলে ড্যাশ করিব, চুরি করিব। আমাদের কৃষ্ণ চর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদের কি দুঃখ হয় না? আমাদের যে কৃষ্ণ চর্ম অর্থাৎ কালো চামড়া, আমাদের মুখ শুকনো, একেবারে ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শব্দ শুনে তোমাদের কি একটু দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়ের কি দণ্ড নাই? অর্থাৎ চোরেদের কি শুধু দণ্ড, যারা নির্দয় ব্যক্তি তাদের কি কোনো দণ্ড নাই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যে দণ্ড নাই কেন? অর্থাৎ দরিদ্র যখনই আহার সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে, যখন এসে চুরি করে, তখন তাকে দণ্ড শাস্তি দেওয়া হয়, অপমানিত করা হয়। কিন্তু ধনী যখন কার্পণ্য হয়ে ওঠে তখন তাকে দণ্ড দেওয়া হয় না কেন? বিড়াল প্রশ্ন করছে কমলাকান্ত। তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিমখোর, তুমি কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্রতার চোর হয়? তুমি তো কমলাকান্ত, তুমি তো একজন দূরদর্শী বিচক্ষণ মানুষ, তুমি কেননা আফিমখোর, তুমি কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্রেরা চোর হয়? অর্থাৎ চোরেরা এমনি এমনি চুরি করে না, অর্থাৎ ধনীদের দোষ থাকার কারণেই হয়তো তারা চুরি করে। এটা বিড়াল কমলাকান্তকে বলতে চাইছে যে 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? বলছে 500 দরিদ্রকে বঞ্চিত করে অপমানিত করে একজন 500 লোকের আহার সংগ্রহ করবে কেন? যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্র দিবে না কেন? যদি তাই করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে অর্থাৎ যে উচ্ছিষ্ট থাকে তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয় তবে দরিদ্র অবশ্যই তাহার নিকট হইতে চুরি করিবে। যদি দরিদ্রকে না দেওয়া হয় তাহলে অবশ্যই তারা চুরি করিবে। কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আসে নাই, কেননা অনাহারে অভুক্ততে মরে যাওয়ার জন্য এই পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করে নাই, এই পৃথিবীতে কেউ আসেনি। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো থামো মার্জার পণ্ডিত, তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্ট, সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না, তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না। এরপরেই কমলাকান্ত বিড়ালকে বলছে, থামো থামো। বলছে, মার্জার পণ্ডিত অর্থাৎ বিড়াল পণ্ডিত, তুমি থামো, আমি আর সহ্য করতে পারছি না অপমান। তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্ট, তোমার কথাগুলি খুবই সামাজিক, সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের দ্বারা নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না। এরপরে বিড়ালকে বোঝানোর চেষ্টা করছে কমলাকান্ত যে যদি যাহার যত ক্ষমতা সে তত যদি ধন সঞ্চয় করিতে না পায়, তবে সঞ্চয় করিয়া চোরের জ্বালায় হয়তো নির্বিঘ্নে সে ভোগ করিতে পারিবে না, তবে কেহ আর ধন সঞ্চয়ের যত্ন করিবে না। তাহলে কেউ আর ধন সঞ্চয় করার জন্য যত্ন করবে না, তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না। তাহলে সমাজের কোনোদিনই বলছে ধনবৃদ্ধি সম্ভব নয়। মার্জার বলিল, না হইলে তো আমার কি, অর্থাৎ সমাজের ধনবৃদ্ধি না হলে তো আমার কি যায় আসে? সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি। প্রশ্ন আসতে পারে যে সমাজের ধনবৃদ্ধির অর্থ কি? ধনীর ধনবৃদ্ধি। অর্থাৎ সমাজে যদি ধনবৃদ্ধি পায় তাহলে ধনীর ধনবৃদ্ধি পাবে। ধনীর ধনবৃদ্ধি না হইলে দরিদ্র কি ক্ষতি? বিড়াল কি বলছে যে ধনীর যদি ধনবৃদ্ধি না হয় তাহলে দরিদ্রের ক্ষতি কি? দরিদ্রের ক্ষতিটা কোথায়? আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। তখন আমি বুঝাইয়া ওই বলছে বিড়ালকে যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। তাহলে সমাজের যদি ধনবৃদ্ধি না হয় তাহলে সমাজের কোনোদিন উন্নতি হবে না। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? বিড়াল কি বলছে? বিড়াল তখন রাগ করে বলছে যে আমি যদি না খেতে পাইলাম তবে সমাজের উন্নতি নিয়ে আমি কি করব? সমাজের উন্নতি নিয়ে কি করব আমি যদি নিজের খাদ্যটুকু না পাই? বিড়ালকে বোঝানো দায় হইল। কোনোমতেই কিন্তু কমলাকান্ত আর বিড়ালকে যুক্তি দিয়ে বোঝাতে সক্ষম হচ্ছে না। যে বিচারক বা নৈয়ায়িক কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। কি বলছে? যে বিচারক হয় বা যে নৈয়ায়িক মানে তর্কশাস্ত্রে পণ্ডিত ব্যক্তি, কস্মিনকালে কোনোদিনও কেহ কিন্তু তাহাকে বুঝাতে পারে না। যে ব্যক্তি পণ্ডিত, যে ব্যক্তি তার্কিক, সুতার্কিক, তর্কশাস্ত্রে একেবারে পণ্ডিত, সে ব্যক্তিকে কোনোদিনই বুঝাতে কেউ পারে না, তাহাকে কিছু বুঝাইতে পারে না। এ মার্জার সুবিচারক সুতার্কিক বটে, এই বিড়ালটা হয়তো সুবিচারক সুতার্কিক বটে, সুতরাং না বুঝাবার পক্ষে ইহার অধিকার আছে। হয়তো একে আমার পক্ষে বলছে বোঝানো সম্ভব নয়, সুতরাং না বুঝার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিতে পারে, কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। তখনও কমলাকান্তের উপর কি যুক্তি দেখাচ্ছে বিড়ালকে বা মার্জারকে? যে অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম যে সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিতে পারে,
বলছি সমাজের উন্নতির ক্ষেত্রে দরিদ্রের প্রয়োজন না থাকলে কিছু যায় আসে, বলছি না থাকলে না থাকতে পারে, কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন আছে। কিন্তু সমাজে যদি ধনবৃদ্ধি করতে হয় তাহলে ধনীদের বিশেষ প্রয়োজন আছে, ধনীদিগের বিশেষ প্রয়োজন। অতএব চোরের দণ্ডবিধানই কর্তব্য। অতএব বলছি যারাই চুরি করবে তাদেরকে শাস্তি পেতেই হবে। মার্জারি মহাশয়া বলিল, অর্থাৎ স্ত্রী বিড়াল, মার্জারি মহাশয়া বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতে আমার আপত্তি নাই। এরপর কেমন আবার যুক্তি দেখাচ্ছে কমলাকান্তকে ওই মার্জারটি, বলছে আচ্ছা ঠিক আছে, চোরকে ফাঁসি দাও, তাহাতে আমার আপত্তি নাই, তাতে করে আমার কোনো বাধা নেই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো। কিন্তু তার সঙ্গে আরেকটি নিয়ম করতে হবে। কি নিয়ম? যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিন উপবাস করিবেন। অর্থাৎ যে বিচারক ওই চোরকে সাজা দিবেন সেই বিচারককে আগে 3 দিন উপোস করতে হবে। তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। অর্থাৎ 3 দিন তাকে উপোস করতে হবে, এবং সেই সময় যদি তার খাওয়ার ইচ্ছা না জাগে এবং সে যদি চুরি করিয়া না খাওয়ার ইচ্ছা জাগে তখন কিন্তু তাকে হয়তো ফাঁসি দিতেই পারে। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিন উপবাস করিয়া দেখো। তুমি তো আমাকে তোমার খাবার খেয়ে ফেলার জন্য আমাকে আমার উপর লাঠি দেখিয়েছিলে, আমাকে তো লাঠি নিয়ে তেড়ে এসেছিলে, তাই তুমি আগে 3 দিন উপোস করিয়া দেখো দেখি। তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠ্যাঙাইয়া মারিয়াও আমি আপত্তি করিব না। তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো সেদিন, তখন আমাকে ঠ্যাঙা নিয়ে আমাকে মারতে এসো, আমি কিন্তু তখন কিন্তু বাধা দিব না, আমি কিন্তু তখন আপত্তি করব না। বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। বলছি বিজ্ঞ লোকের মতো অর্থাৎ পণ্ডিত ব্যক্তির মতো যখন বিচারে তুমি হেরে যাবে তখন হয়তো গম্ভীরভাবে হয়তো উপদেশ প্রদান করবে। যে আমি সেই প্রার্থনা অনুসারে মার্জারকে বলিলাম যে আমি হয়তো প্রার্থনার সুরে ওই বিড়ালটিকে তখন বললাম যে এ সকল অতি নীতি বিরুদ্ধ কথা, এই কথাগুলো সমস্ত নিয়ম কানুনের বাইরে, নীতি বিরুদ্ধ কথা, ইহার আন্দোলনও পাপ আছে। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। এরপরে কি বলছে দেখো, যে বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে তুমি পরাস্ত হবে, বিচারে যখন তুমি হেরে যাবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে, তখন গম্ভীরভাবে হয়তো উপদেশ প্রদান করবে যে আমি সেই প্রথা অনুসারে নিয়ম অনুসারে মার্জারকে বলিলাম যে অর্থাৎ বিড়ালকে বলিলাম যে এ সকল অতি নীতি বিরুদ্ধ কথা, এগুলো নিয়মের বাইরের কথা, ইহার আন্দোলনের পাপও আছে। এর আন্দোলনে হয়তো তখন বলবে যে পাপও আছে। তুমি এই সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তুমি এই সমস্ত দুশ্চিন্তা খারাপ চিন্তা থেকে বেরিয়ে এসে তুমি ধর্মের প্রতি মন দাও। তুমি যদি চাও তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান পার্কারের গ্রন্থ দিতে পারি। তুমি যদি আমার কাছ থেকে চাও তাহলে তোমাকে আমি পাঠার্থে অর্থাৎ পড়ার জন্য আমি তোমাকে কি করতে পারি, নিউম্যান পার্কারের গ্রন্থ দিতে পারি, বই আমি তোমাকে উপহার হিসেবে দিতে পারি। আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে। কিন্তু আবার বলছে যে যদি তুমি কমলাকান্তের দপ্তর গ্রন্থ পড়তে যাও তাতেও আমি তোমাকে উপহার দিতে রাজি আছি। আর কিছু হোক বা না হোক আফিংয়ের অসীম মহিমা বুঝিতে পারিবে। আর কিছু উন্নতি হোক আর না হোক তুমি আফিংয়ের যে অসীম মহিমা সেটা হয়তো তুমি বুঝতে পারবে। এক্ষণে স্বস্থানে গমন করো, প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে। বলছে এখানে স্বস্থান গমন করে এই স্থানে তুমি এসো এবং প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে। জলযোগের সময় আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব। জলযোগের সময় তুমি এসো, খাবারের সময় তুমি এসো, জল খাবারের সময় তুমি এসো, আমরা উভয়ে কি করব না ভাগ করিয়া খাইব। অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না, আর কিন্তু আর কারো হাঁড়ি চুরি করতে যেও না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীর হও তবে পুনর্বার আসিও, এক সরিষা ভোর আফিঙ্গ দিব। বলছি যদি অত্যন্ত ক্ষুধা হয়ে পড়ো, ক্ষুধার্ত হও, তাহলে ক্ষুধায় যদি একেবারে অধীর হয়ে পড়ো তখন তুমি পুনরায় আমার কাছে আসবে এবং কি করব আমি এক সরিষা ভোর আফিঙ্গ দিব। অর্থাৎ একটা সরষার দানা যতটা ছোট হয় ততটা পরিমাণে আমি তোমাকে কি করব আফিঙ্গ দিব, এক ধরনের মাদকাসক্ত দ্রব্য আফিং। মার্জার বলিল আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে। বলছে মার্জার তখন কি বলছে কমলাকান্তকে, আচ্ছা ঠিক আছে আফিংয়ের আমার বিশেষ কিছু প্রয়োজন নাই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধা অনুসারে বিবেচনা করা যাইবে। অর্থাৎ যখন আমার পেটে ক্ষুধা লাগবে, তৃষ্ণা লাগবে, ক্ষুধা উদ্ধৃত ঘটবে বা ক্ষুধা উঠে আসবে, তখন আমি
আমি ভাবনা চিন্তা করে দেখব যে হাঁড়ি খাওয়ার কথা, তখন আমি ভেবে চিন্তে দেখব যে আমি হাঁড়ি খাবো কি খাবো না। ক্ষুধানুসারে বিবেচনা করে আমি তখন সেটা সিদ্ধান্ত নেব। মার্জার বিদায় হইল। এরপর ওই কমলাকান্তের কাছ থেকে বিড়ালটি দূরে চলে যাচ্ছে। একটি প্রতীত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছে ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। অর্থাৎ সেখান থেকে বিড়ালটি মার্জারটি চলে যায়, এক পতিত আত্মাকে, এক অন্ধকারাচ্ছন্নে ডুবে থাকা আত্মাকে অন্ধকার হইতে আলোকের আলোতে নিয়ে এলো ওই মার্জার তথা বিড়ালটি। অর্থাৎ একটা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষকে কিভাবে তাকে সাহায্য করা যায়, যখন এই বিড়ালটি কমলাকান্তকে অর্থাৎ অক্ষরে অক্ষরে দেখিয়ে দিল যুক্তি দিয়ে, এরপরেই কমলাকান্তের মনে লুকিয়ে থাকা যে অন্ধকার, সে অন্ধকার দূর হয়ে একসময় আলো ছড়িয়ে পড়ছে, সে অন্ধকার দূর হয়ে একসময় উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ছে। এবং ভাবিয়া কমলাকান্তর মনের মধ্যে অত্যন্ত আনন্দিত হচ্ছে অন্যকে সাহায্য করতে পেরে। এই ছিল প্রবন্ধের বিষয়বস্তু। আজকের ভিডিও এখান পর্যন্তই। আবারও তাড়াতাড়ি চলে আসছি নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনার সঙ্গে থেকো। ধন্যবাদ।